হাবিবুর রহমান সোহানকে নিয়ে আমি যেদিন একটা কন্টেন্ট করলাম, ওই দিন আমি আপনাদের বলতেছিলাম যে বাংলাদেশে এত বামপন্থী, এই যে সবাই বামে চালায়, যার যার বামে অনে চালায়, লেগে চালায়, এইটার কারণ কি? এই উত্থানটা কেন হলো? আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের দিকে যদি তাকান, তাহলে 1 নম্বর থেকে শুরু করে একদম মানে টেল অর্ডারদের কথা বাদ দেই, সব ব্যাটসম্যান দু একজন বিরল ব্যতিক্রম বাদে সবাই শুধু চেস্ট ওপেন করে এদিকে খেলতেছে, লেগে খেলতেছে। ভালো মন্দ কারো কথা বাদ দেন, এই প্রবণতার কারণ কি? এটা এমন না যে আমার খুব মুখস্থ ছিল, বিষয়টা নিয়ে একটু ঘোটাঘুটি করলাম, ঘোটাঘুটি করে আসলে দুটো জিনিস আবিষ্কার করলাম। অনেক রিসার্চ পেপার আছে এগুলো নিয়ে, অনেক কাজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বেসিক দুইটা। একটা হচ্ছে একটা দেশের ফান্ডামেন্টাল কোচিং, গ্রাসরুট লেভেলের ফান্ডামেন্টাল কোচিং খুব দুর্বল হলে এই ঘটনা ঘটে। এটা বিভিন্ন বিশেষজ্ঞরা গবেষণা করে দেখছেন। আরেকটা হচ্ছে কোনো দেশের ঘরোয়া ক্রিকেটে যদি আম্পায়ারিং মান এবং বোলিং মান দুটো খুব পুয়ার হয়, তাহলেও এই ঘটনাটা ঘটে। এগুলোর সঙ্গে তাহলে লেগ সাইডে খেলার সম্পর্ক কি? এই যে সব লেগ মাস্টার হয়ে গেছে আমাদের, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, এগুলো তো মানে ইভেন আকবর, এরা সবাই তো লেগ মাস্টার। এই লেগ মাস্টারের কারণ কি, সেই জিনিসটা এটার সঙ্গে রিলেশন কি সেটা একটু আজকে বলি। দেখেন, এই কন্টেন্টটা করতে যে ওজন থাকা লাগে, আমার ওই ওজন নাই। এমনি শারীরিক ওজন আছে, শারীরিক ওজন অনেকের চেয়ে বেশি, কিন্তু মানসিক ওজন নাই, ওই বোধভাস্যে নাই। আমি টেকনিক্যালি ওরকম না যে এরকম একটা কন্টেন্ট করা। কিন্তু এখানে আমি যেটা বুঝতেছিলাম, যখন জিনিসটা আমার মাথায় আসছে, আমার নিজেরও খুব কৌতূহল এটা নিয়ে যে কেন এই ঘটনাটা ঘটলো। আজ থেকে 5-6 বছর আগেও আমরা ন্যাশনাল টিমে দেখতাম নানা দিকে শট করা খেলোয়াড় আছে, আমাদের তামিম, মুশফিক, সাকিব, ওরা তো উইকেটের চারিদিকে শট করে। সাকিব তো মূলত তার ট্রেডমার্ক শটই দুটো হচ্ছে অফে, স্কোয়ার কাট আর স্কোয়ার ড্রাইভ। এখন আমাদের হঠাৎ করে কি এমন ঘটলো যে আমাদের একটা জেনারেশনের পর জেনারেশন উঠে আসতেছে যারা অফ সাইডে প্রপারলি কোনো শটই করতে পারে না। ইভেন 5th স্টাম্প, 6th স্টাম্প, 7th স্টাম্পের বলও চেষ্টা করে তারা বের করে সাফল করে এসে লেগে টেনে দেওয়ার। এটা নিয়ে আমারও কৌতূহল ছিল। এই কৌতূহলটা যারা মেটাতে পারতেন তারা হচ্ছে হয় ক্রিকেট গবেষক, নতুবা কোচরা। খেলোয়াড়রা তো বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারবে না। তো আমি প্রথমে 2-4 জন কোচের সঙ্গে কথা বললাম, তারা হয় ব্যাপারটা চেপে গেলেন, নতুবা মানে পরিষ্কার কোনো ধারণা নাই তাদেরও যে কেন এই বিপর্যয়টা হয়েছে। এক্সপার্ট আমাদের দেশে আসলে ক্রিকেট টেকনিক্যাল ব্যাপার স্যাপারের সঙ্গে ক্রিকেট হিস্ট্রি দুটোরে ব্লেন্ড করে খুব বেশি কেউ গবেষণা করেন, একাডেমিক কাজ করেন, এরকম তেমন কেউ নাই। ফলে আমি যাদের দ্বারস্থ হইলাম, কেউ আমার খুব ভালো কোনো সমাধান দিতে পারলেন না। মানে মৌখিকভাবে আমি তেমন কোনো সমাধান পাইনি। কিন্তু আজকে একটা সুবিধা হচ্ছে যে আজকে তো ইন্টারনেটের যুগ, এখন মোটামুটি ব্রাউজ করলে সব পাওয়া যায়। ব্রাউজ করতে গিয়ে দেখলাম যে এটা মোটেও আমাদের মৌলিক কোনো সমস্যা না। মানে এই সমস্যা আমরাই প্রথম পড়ছি পৃথিবীতে তা না, এই সমস্যা ক্রিকেটের আদিকাল থেকে চলে আসতেছে, এবং এটা নিয়ে পৃথিবীর বড় বড় ক্রিকেট গবেষক, বড় বড় একাডেমিয়াতে এটা নিয়ে গবেষণা হয়েছে, বড় বড় কোচরা, এক্সপার্টরা এটা নিয়ে কথা বলছেন। ফলে আমি দেখলাম যে ইংল্যান্ডে এরকম ফেজ আসছে যখন তাদের একের পর এক ব্যাটসম্যান আসতেছে যাদের অফসাইড দুর্বল। পাকিস্তানের রীতিমতো অফসাইড কানা একটা প্রজন্ম আসছিল। সেই সময়গুলোতে এগুলো নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এই সময়ের যে গবেষণাগুলো, সেই গবেষণাগুলোর অ্যাবস্ট্রাক্টটা যদি আমরা চোখ বুলাই এবং বিভিন্ন বিশেষজ্ঞের কথাবার্তা পড়ি, তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে ঘটনাটা কি ঘটছে। এটা খুব জটিল করে ভাবার কিছু নাই, যদিও বিষয়গুলো খুব জটিল। এখানে বায়োমেকানিক্স আনা হয়েছে, মানুষের শরীরতত্ত্বীয় গঠন, অমুক তমুক, এত জটিল আমরা না করি। আমরা শুধু দুটো বেসিক ব্যাপার জানি। একটা হচ্ছে যে মানুষ ন্যাচারালি লেগে খেলতে পছন্দ করে। আপনি যে কোনো একটা বাচ্চাকে হাতে একটা ব্যাট ধরায় দেন, বা গলফের ক্লাব ধরায় দেন, বা বেসবলের যে ব্যাটটা ধরায় দেন, ধরায় দিয়ে ওরে বলেন তুমি তোমার মন মতো একটা শট করো, বলটা একদম ওর নাগালে রেখে মন মতো একটা শট করতে দেন, দেখবেন ও কোমর ঘুরায় এই দিকে মেরে দিছে। এটা হচ্ছে মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট। এটার কারণ হচ্ছে মানুষের শরীর এমনভাবে গঠিত, তার হিপ মুভমেন্ট, শোল্ডার মুভমেন্ট, এগুলো এই ওপেন করে এই দিকে অন সাইডে খেলতে পছন্দ করে। এটাতে সর্বোচ্চ শক্তি দেওয়া যায়। আরেকটা ব্যাপার হচ্ছে জিনিসটাতে যেহেতু ব্যাটের সুইংয়ের একটা ব্যাপার আছে, আপনি যত বেশি এই সাইডে খেলবেন, রং সাইড, এটাকে খানিকটা বডির ভাষায় আপনি রং সাইড বলতে পারেন, রং সাইডে যত বেশি খেলবেন তত লম্বা সুইং পাবেন ব্যাটের।
ফলে অনেক বেশি পাওয়ার জেনারেট করতে পারবেন। ফলে বাচ্চারা স্ট্রিট ক্রিকেটে মারতে গেলেই তারা লেগে মারে। এটা পৃথিবীব্যাপী বাচ্চাদের কমন টেন্ডেন্সি যে একটা বাচ্চা যে কোনো দিন ক্রিকেটের প্রশিক্ষণ পায় নাই, তার কমন কাজ হচ্ছে লেগ সাইডে মেরে দেওয়া। এখন এই জিনিসটাকে কিভাবে উতরানো হয়, সেটা হচ্ছে অফ সাইডে খেলাটা পুরো টেকনিক্যাল। অফ সাইডে খেলা কিন্তু খুব রেয়ার কিছু ক্ষেত্র ছাড়া, দু একজন রেয়ার ব্যাটসম্যান ছাড়া অফ সাইডে খেলাটা শিখতে হয়। অফ সাইডে খেলা ন্যাচারাল না, মানে প্রকৃতি ওটা আপনাকে দিয়ে পাঠায় না। ওটা হচ্ছে আপনার একটু একটু করে শিখতে হয়, একটু একটু করে অভ্যস্ত হইতে হয়। এই জায়গাটায় আমরা একটু মাইক হেসনের একটা কথা মনে করি। মাইক হেসন হচ্ছেন বিখ্যাত কোচ, আপনারা জানেন, নিউজিল্যান্ডের কোচ ছিলেন, আইপিএল এর খুব বড় কোচ। উনি চাইল্ড কোচিং নিয়ে অনেক কাজ করছেন। ওনার একটা বিখ্যাত কথা আছে যে কোনো বাচ্চাকে আপনার যদি শেখাতে হয় তাহলে প্রথমে ভিড় মধ্যে খেলা শেখাইতে হবে। ভি মানে বুঝতেছেন যে ওই যে অফ অ্যান্ড অন, মানে দুই লং অন লং অফের মাঝখান থেকে সোজা ব্যাটে খেলাটা শিখাইতে হবে। এরপর তাকে আপনি শিখাবেন হচ্ছে অফ সাইডের একের পর এক শট শিখাবেন। এগুলো করতে গেলে আপনার ফুটওয়ার্ক শিখতে হবে। এবং অন সাইডের শটটা, উনি বলতেছেন অন সাইডের শটটা রেখে দেন, ওটা ও এমনিই শিখবে। এই যে কথাটা, এই কথাটাই হচ্ছে আসল কথা, যে আপনি যখন তাকে ভিতে খেলা শিখাবেন, এই যে ক্রিকেটার হয়ে ওঠে, বড় বড় ক্রিকেটার যারা উইকেটের চারপাশে খেলতে শেখে, তারা মূলত অফ সাইডের শটগুলো, ভিতে শটগুলো, এগুলো শেখে। এগুলোর জন্য তাদেরকে টেকনিক জানতে হয়। হেডটা যাতে ডাউনফল না করে, ফুটওয়ার্ক যাতে প্রপার থাকে, মানে বলের কাছাকাছি যাওয়া, ব্যাটটা প্রপারলি চালানো, এবং ওই যে পাঞ্চ করে অফ সাইডের শটগুলোতে শক্তি বাড়ানো, এগুলো প্রত্যেকটা দারুণ অনুশীলনের ব্যাপার, প্রত্যেকটা দারুণ শেখার ব্যাপার। এগুলো ন্যাচারালি খুব কমই হয়। মানে আমরা প্রথমেই যেটা দেখলাম, এবং এই জায়গাটায় দারুণ একটা কথা আছে গ্রেগ চ্যাপেলও বাচ্চাদের ক্রিকেট নিয়ে প্রচুর কাজ করছেন। গ্রেগ চ্যাপেল তো আপনারা জানেন যে কী রকম পণ্ডিত মানুষ, যেমন পণ্ডিত ব্যাটসম্যান ছিলেন সেরকম পণ্ডিত কোচ, সবচেয়ে বড় কথা একজন পণ্ডিত গবেষক। উনি চাইল্ড ক্রিকেট নিয়ে অনেক কাজ করছেন। উনি বলতেছিলেন যে একটা বাচ্চা, ও যদি লেগ সাইড হ্যাভি হয়, এবং লেগ সাইড হ্যাভি হবেই বাচ্চারা, তাকে যদি আপনি 14 বছরের মধ্যে প্রপার ক্রিকেট না শেখান, ওইটা তার সারা জীবনের ফ্ল থেকে যাবে, ওই সে লেগ সাইড হ্যাভি থেকে যাবে। মানে 14 বছর বয়সের মধ্যে তাকে কারেক্ট করে সব ধরনের শট শেখাতে হবে। সব ধরনের শট শেখার পূর্ব শর্ত হচ্ছে টেকনিক্যালি ভালো হওয়া। তাহলে দেখেন এই জায়গাটা মূল ক্রাইসিসটা থেকে গেল যে আমরা তৃণমূল পর্যায়ে, তার মানে প্রপার কোচিং করাতে পারতেছি না। তৃণমূল পর্যায়ে বাচ্চাদের যে কোচিংটা করানোর দরকার, সেই কোচিংটা যদি করানো হতো, তাহলে কিন্তু বাচ্চারা, এই যে এখন তো আর এরা বাচ্চা নেই, এরা সিনিয়র পর্যায়ে এসে শুধু লেগ সাইডে টেনে টেনে খেলতো না, এরা আর কি প্রপার টেকনিকটাই শেখে নাই। সমস্যাটা লেগ সাইডে খেলা না, আপনি যেই এটা খুঁড়তে গেলেন, সেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় আসলো। সাপটা কি? যে এদের ফুটওয়ার্ক নাই। সাপটা কি? এদের টেকনিক নাই, এদের হেড ফল করে যায়। মানে এরা টেকনিক্যালি অফ সাইডে যে শট করতে হয়, ভিড় মধ্যে খেলতে হয়, ওই বেসিকটা না শিখে এখানে চলে আসছে। ফলে এরা এখন যাচ্ছে তাইভাবে লেগে খেলে যাচ্ছে। এই প্রজন্মটা, এদের তার মানে ছোটবেলার গ্রোমিং প্রপার হয় নাই। এটা হচ্ছে একটা ক্রাইসিস। অবশ্য এই ক্রাইসিসটার একটু বাস্তবতাটাও আমাদের একটু বলে রাখা উচিত, যে বাংলাদেশে বাচ্চারা সাধারণত যখন কোচিং পায় যে বয়সে, সেইটা আসলে মানে যোগ্য কোচের হাতে আসে, সেটা আসলে 14 পার হয়ে যায়। 14 পরে গিয়ে তারা প্রপার কোচিং পায়। এর আগ পর্যন্ত যাদের কাছে তারা শেখে, এখন তো দেশে শত শত ক্রিকেট একাডেমি, আমি কাউরই ছোট করতেছি না, এনাদেরই আসলে এই যে একটা বাচ্চারে গ্রুম করার যে ক্ষমতা, ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসাবে গড়ে তুলতে গেলে ওর বেসিকে কী কী কাজ করতে হবে, এগুলো নিয়ে এনাদেরই বোঝাপড়ার ব্যাপক সমস্যা আছে। এবং যেহেতু এখন টি-20 জামানা, এনরাও চায় যে কোনো রকম কোনো টেকনিক্যাল ডেভেলপমেন্ট ছাড়াই তারা জোরে জোরে মারতে শিখুক। কিন্তু এটা যে আলটিমেটলি তার ক্যারিয়ারটা শেষ করে দিচ্ছে, এই ব্যাপারটাই কোচরাও সম্ভবত উপলব্ধি করতে পারেন না। আমার এই জায়গাটা পড়তে গিয়ে মহসিন কামালের কথা খুব মনে পড়তেছিল। বাংলাদেশে পাকিস্তানি একবার কোচ হয়ে আসছিলেন মহসিন কামাল ন্যাশনাল টিমে ওই সাইড লাইনে দাঁড়ায় চিৎকার করতেন। আমি তো তখন দেখিনি, সিনিয়র ভাইদের কাছে শুনছি যে ন্যাশনাল টিমের ব্যাটসম্যানরা ব্যাট করতেছে, তাও উনি সাইড লাইনে দাঁড়ায় চিৎকার করতেন, সিধা খেলো। ব্যাপারটা ওই পর্যায়ে অবশ্যই হাস্যকর এবং বিরক্তিকর, কিন্তু এই যে সিধা খেলো ব্যাপারটা আমাদের বাচ্চাদের তার মানে শেখানো হচ্ছে না, ভিতে শেখানো হচ্ছে না, এবং প্রপার
অফ সাইডে শট শেখানো হচ্ছে না। ওকে, এটা গেল আমাদের তৃণমূল কোচিংয়ের দুর্বলতা। মানে আমাদের লোয়ার লেভেলে বাচ্চাদের নিয়ে যারা কাজ করতেছেন প্রান্তিক অঞ্চলে, তাদের কোচিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। এখন কথা হচ্ছে, সবাই কি এই সমস্যায় ভুগতেছে? মোটেও না, মোটেও না। এটা আসলে আমাদের দেশের বাস্তবতায় আমি যেটা বুঝছি এসব পড়ে শুনে, সেটা হচ্ছে এই সমস্যার ছোট অংশটা এই ছোটবেলার কোচিংয়ের সমস্যা। আমাদের দেশে মূল সমস্যাটা হচ্ছে ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে এক তো বোলিংয়ের মান খারাপ, উইকেটের মান খারাপ, ফলে এখানে রান করতে তেমন কোনো টেকনিক্যাল দক্ষতা লাগে না। এটাও একটা বিরাট সব্বনেশে ব্যাপার। আপনার যদি টেকনিক্যাল দক্ষতা ছাড়াই আপনার এই সিজনে 1200-1300 রান করে ফেলেন, 700-800 রান করে ফেলেন। আমরা তো সম্প্রতি দেখলাম আমাদের নাম ধরেই বলি, এই যে বিজয় বিজয় গত 5-6 সিজন ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমাদের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় থাকে, 1-2-3-এর মধ্যেই থাকে। সে বিজয় দেখেন টেকনিক্যালি কোথায় আছে। বিজয় যে টেকনিক্যালি ওই জায়গায় আছে এটা তো আমরা আগে থেকেই জানি, কিন্তু ওই টেকনিক নিয়ে তো সে ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করে যাচ্ছে। এবং যেহেতু বিজয় এখন আলোচনার বাইরে চলে গেছে, এই জন্য তার নামটা বললাম। বাকিরাও যারা এই যে ঘরোয়া ক্রিকেটে রান বন্যা করে, এরাও তো টেকনিক্যালি ওই অবস্থা নিয়ে করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে খুবই নিম্নমানের বোলিং এবং নিম্নমানের উইকেট, যেখানে আপনার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয় না। আপনি ওই আড়াআড়ি ব্যাট চালায় লেগ উপর দিয়ে মেরে মেরেই আপনি বড় রান স্কোর করে ফেলতে পারেন। এই যে এনসিএল টি20-তে আপনি দেখবেন যাদের ইনিংসগুলো বড় বড়, বেশিরভাগই ওই মুখস্থ শট অফ স্টাম্পের বাইরে সাফল করলে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে লেগের উপর দিয়ে মেরে দেবে। এখন এই জায়গাটা আরেকটা জিনিস খুব রোল প্লে করে, সেটা হচ্ছে পুয়ার আম্পায়ারিং। একটা দেশের আম্পায়ারিং স্ট্যান্ডার্ড যদি সিন্ডিকেটের কারণে হোক বা আম্পায়ারদের ক্লাসের কারণে হোক ফল করে, ওটার প্রভাবও আবার এটাতে পড়ে। এবং এই যে শুধু লেগ সাইড হ্যাভি হওয়া, এটার পেছনে আম্পায়ারিংয়ের একটা ব্যাপক ভূমিকা আছে। আমাদের দেশে এইরকম ঘটনা যখন পাকিস্তানে ঘটলো, ও আচ্ছা, কেস স্টাডিগুলো বলি। প্রথমত হচ্ছে ইংল্যান্ডে যখন এরকম ঘটনা ঘটছিল, পরে মার্কাস ট্রেসকোথিক আর হচ্ছে কে যেন, ওনারা দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে ওনারা বিভিন্ন বাচ্চাদের নিয়ে কাজ করেন, যেসব কোচরা তাদের নিয়ে সেশনের পর সেশন করছেন। তাদের বলছেন যে আমাদের ভিতে খেলা, অফ সাইডে খেলার প্রবণতা বাড়াইতে হবে, হেডফল না করে টেকনিক্যালি বাচ্চাদের আরও শক্তিশালী করতে হবে, তাহলে এই সমস্যা কেটে যাবে। পাকিস্তানে একবার এরকম একটা সমস্যা হলো কামরান আকমদের সময়, যে সময় দেখা গেল অনেক লেগ সাইড হ্যাভি খেলোয়াড় তৈরি হচ্ছে। তখন কিন্তু আমাদের দেশের এই এখন যেটা নিয়ে কথা বলতেছে আম্পায়ারিং এর দুর্বলতা, এটা আবিষ্কার হলো। তখন পাকিস্তানে ওরা একটা কমিটির মতো করছিল যে কেন এটা হচ্ছে। আমাদের তো কারোর এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আমি ইনফ্যাক্ট আমাদের বিসিবির সঙ্গে জড়িত এরকম দুজন এক্সপার্টেরও ফোন দিছিলাম। ওনারা মানে আমার এই কোশ্চেন শুনে এমনভাবে উত্তর দিলেন, মনে হলো যে এটা কোনো ঘটনা না, এটা আলোচনা করার যোগ্য কোনো বিষয় না। অথচ ইংল্যান্ড, পাকিস্তান এগুলো নিয়ে রীতিমতো টাস্কফোর্স করা হয়েছে। তাদের ক্রিকেট বোর্ড এগুলো রীতিমতো গবেষণা করার জন্য টাস্কফোর্স গঠন করে দিয়েছে যে কেন এটা হচ্ছে, কেন গাদা গাদা লেগ সাইড হ্যাভি খেলোয়াড় বেরোচ্ছে। এটা তো জাতীয় বিপর্যয় ঘটাবে, এটা ঠিক করেন। পাকিস্তানে এটা করতে গিয়ে দেখা গেল যে মূল সমস্যা আম্পায়ারিং। আম্পায়ারদের ওখানে ছিল বিলো পার ক্লাস আম্পায়ার। আমাদের এখানে সমস্যাটা আম্পায়ারদের ক্লাসের না, মানের না। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আম্পায়ারদের পক্ষপাতে। মানে আম্পায়াররা আমাদের এখানে দীর্ঘকাল ধরে পক্ষপাত করতে বাধ্য হন। মানে তারা মনের ভিতরে ভয়ানক একটা ভয় এবং চাপ নিয়ে ম্যাচ পরিচালনা করেন। প্রিমিয়ার লিগের আগের অবস্থা যদি আপনি ভাবেন, মানে প্রিমিয়ার ডিভিশনের আগে যে ডিভিশনগুলো হয়, ওই থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এইগুলোতে আম্পায়াররা আসলে এক ধরনের জানের ভয় নিয়ে আম্পায়ারিং করেন। এখানে কে কোন দলের খেলোয়াড় তার উপর নির্ভর করে উনি কি ডিসিশন দেবেন। একদমই উনি আসলে বলের বা ওই শটের মেরিটে কোনো ডিসিশন দিতে পারেন না, এই ক্ষমতাই ওনার নাই। ওনাকে দেখতে হয় যে এই টিমটার মালিক কি ক্ষমতার কেন্দ্রে আছে কিনা, ওদের যে সিন্ডিকেটেড ক্লাবগুলো তার কোনো ব্যাটসম্যান কিনা, তাহলে উনি একরকম সিদ্ধান্ত দেবেন, না হলে আরেক রকম সিদ্ধান্ত দেবেন। এখন এই যে ব্যাটসম্যানদের আমরা দেখতেছি, এবং এটা এখন প্রিমিয়ার ক্রিকেটেও সত্যি, লাস্ট কয়েক বছর এটা প্রিমিয়ার লিগেও সত্যি, যে কোন দলটায় এই ব্যাটসম্যানটা খেলে, ওই ব্যাটসম্যান যদি ক্ষমতাসীন দলের সঙ্গে থাকা কোনো ক্লাবে খেলে, তাহলে ও ওই বেনিফিটটা পাবে, আম্পায়ার তার বিপক্ষে কোনো সিদ্ধান্ত দিবে না। এখন আম্পায়ারের কাছ থেকে এই নিশ্চয়তা যদি ব্যাটসম্যানরা পেয়ে যায়, তাহলে কি হয়? আমি যে ওই যে বললাম যে এই আমাদের যে ক্রিকেটারদের দেখতেছেন, এরা সবাই কি ছোটবেলায় দুর্বল কোচিংয়ের শিক্ষার হয়ে এখানে আসছে? না, তা তো না। এর ভিতরে অনেকে বিকেএসপির স্টুডেন্ট আছে। আমরা তো মোটামুটি চোখ বুঝে বিকেএসপির কোচদের উপর একটু আস্থা রাখতে পারি যে না, বিকেএসপির কোচটা তো এই ব্লান্ডার করেন নাই,
ওনারা তো বেসিক শিখায় পাঠাইছেন এখানে, তাহলে এরা কেন ভুলে গেছে? এবং আপনি সেটা এই যেসব ক্রিকেটারের নাম আপনার এই মুহূর্তে মাথায় ঘুরতেছে লেগ সাইড হ্যাভি হিসাবে, এদের প্রত্যেকের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করেন যে 3-4 বছর 5 বছর আগে এরা কি ধরনের খেলতো। এরা মোটামুটি সব জায়গায় খেলতে পারতো। যখন এরা বিকেএসপির হাতে ছিল তখন এরা কিন্তু সব জায়গায় খেলতে পারতো। তাহলে এরা খেলাটা ভুললো কেন? কেন অফসাইডে খেলাটা একেবারেই বন্ধ হয়ে গেল? ওই টেকনিকটা এদের নষ্টই হয়ে গেল কেন? ডিস্ট্রয় হয়ে গেল কেন? এইটার কারণ হচ্ছে এই আম্পায়ারিং। ধরেন এই ছেলেটা খেলতেছে, একটা ছেলের নাম না বলি, আবাহনীতে খেলতেছে। এখন আবাহনীর কোনো ব্যাটসম্যানকে এলবিডব্লিউ দেওয়া হয় না। এটা হচ্ছে একদম মানে একটা সময় পর্যন্ত এটা বাইবেলের মতো ছিল যে এটাই নিয়ম, আপনি নির্দিষ্ট কিছু ক্লাবে খেললে আপনার বিপক্ষে এলবিডব্লিউ দেওয়া হবে না। এই যাদের কথা আপনি ভাবতেছেন এই মতো মাথায় আসতেছে, এরা সবাই ওরকম পাওয়ারফুল ক্লাবে খেলছে ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে। এখন আপনি যদি এলবিডব্লিউর ভয় আপনার মনে না থাকে তাহলে একটা বিরাট দুর্ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যে আপনি তো চাইবেন দ্রুত রান করতে। দ্রুত রান করার ওই যে সেই বেসিক উপায় কি, সহজ উপায় কি? আপনি এর ভিতরে যা যা শিখছেন, আপনার বিকেএসপির কোচরা বা ছোটবেলার কোচরা যা যা শিখেছে আপনি সবগুলো খেয়ে ফেলবেন। সব ছুঁড়ে ফেলে দিয়ে আপনি একটা জায়গায় চলে যাবেন যে ভাই রান করতে হবে, তো এন্ড অফ দ্য ডে আমার রান করতে হবে। এবং রান করার ক্ষেত্রে আমার যদি আম্পায়ার বাধা না হয়, যদি পায়ে বল লাগলে এলবিডব্লিউ নাই হয়, তাহলে আমি কেন বেসিকের দাঁতদারি, কেন আমি এইসব টেকনিকের ধারদারি কষ্ট করে কেন আমি অফ সাইডে শট করব? আমি যে কোনো বল সাফল করে চলে যাব, অষ্টম উইকেটে বল করুক, কোনো সমস্যা নেই, আমি সাফল করে ওখানে চলে যাব। চলে যাওয়ার পথে যদি বল মিসজাজ করে একটা দুটো পায়ে লাগে, ওটা তো আম্পায়ার দিবে না। ফলে তার কোনো ভয় নাই, ইনফ্যাক্ট তার বোর্ড হওয়া ছাড়া কোনো ভয় নেই। ক্যাচ উঠলেও আম্পায়ার হয়তো নো ডেকে দিবে, বোর্ড হলেও নো ডেকে দেয়। এরকম ঘটনাও ঘরোয়া ক্রিকেটে আমাদের ঘটে, বিশ্বাস করেন, মানায় বলতেছি না। ফলে এরা উইকেটের মায়া না করেই এরা প্রত্যেকটা বল সাফল করে লেগ সাইড থেকে মারে। যেহেতু ওই সাইড থেকে শর্ট করলে ওই যে আগেই বলছি ন্যাচারালি সে বেশি পাওয়ার জেনারেট করতে পারে, বেশি দূর বল পাঠাতে পারে। ফলে সে কি হয়, সে তার টেকনিক সবগুলো খেয়ে ফেলে, সব ছুঁড়ে ফেলে দেয়। দেখা যায় বিকেএসপিতে 8-10 বছর ধরে তার যেটা শেখানো হয়েছে ওই জিনিসগুলো সে খেয়ে ফেলতেছে। এখন এই জিনিস দুটো তার মানে আমরা পরিষ্কার যে এখানে আমরা দুই ধরনের লেগ সাইড হ্যাভি খেলোয়াড় পাচ্ছি, দুই ধরনের বামপন্থী। একটা হচ্ছে যারা একদমই কোচিং পায় নাই, প্রপার কোচিং পায় নাই, বা দুর্বল কোচিং পায় এখানে আসে, বা ভুল কোচিং পায় এখানে আসে। এটা একটা গ্রুপ, এদের সংখ্যা কম। বড় গ্রুপটা হচ্ছে যারা ভালো কোচিং পাইছিল, ভালো শিখছিল, কিন্তু সেই শেখাটা খেয়ে ফেলছে। আমি এই টিমের কয়েকজন ব্যাটসম্যানের নাম বলতে পারি, যেমন হৃদয়, তানজিদ তামিম, এরকম কয়েকজন 2 বছর আগেও অফে সুন্দর শট করতো, এখন করতে চায় না, পারে না তা কিন্তু না। ইনক্লুডিং সাইফ, আজকে সাইফরে আপনার এত ভালো মনে হচ্ছে, একটু সাইফে দেখেন তো, সাইফ অফ সাইডে চাইলেই সুন্দর শট করতে পারে। সাইফ মিড অফের উপর দিয়ে যে সুন্দর ছক্কা মারতে পারে, এটা তো আমরা চোখের সামনে দেখছি বিভিন্ন সময়, কিন্তু বেশিরভাগ সময় অফে খেলবে না, ও চায় লেগ সাইড দিয়ে খেলতে। তার মানে এই লেভেলের খেলোয়াড়দের, এই যাদের নিয়ে আমরা কথা বলতেছি, হয়তো সোহান জাকেরের ক্ষেত্রে কথাটা অন্যরকম, কিন্তু বাকিদের ক্ষেত্রে বেশিরভাগ যারা এখন লেগ সাইড হ্যাভি হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হচ্ছে যে এরা আসলে নষ্ট করছে নিজেদের। এদের বেসিকটা ছিল, এদের ক্ষেত্রে কোচের কোনো দায় নাই। এদের ক্ষেত্রে দায় হচ্ছে আমাদের ওই সেই ঘুরে ফিরে ক্লাব সিন্ডিকেটের ফলে আম্পায়াররা এই বাজে আম্পায়ারিং করতে বাধ্য হন। আমাদের আম্পায়ারদের ক্লাস খুবই ভালো, খুবই ভালো, নিশ্চিত থাকেন। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 6 জন আম্পায়ার আছেন, যারা একদম আইসিসির এলিট প্যানেলে যাওয়ার যোগ্য। শুধুমাত্র বাংলাদেশ বলে একজন মাত্র গেছে। এখন সেই আম্পায়াররাই দেখেন, সৈকত ভাই হৃদয়ের এগেনস্টে একটা সিদ্ধান্ত দিলে সেটা নিয়ে কদ্দূর জলগোলা হলো। সৈকত ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি পর্যন্ত ছেড়ে দিতে চাইছিল পরিস্থিতি, এবং সে তো পদত্যাগপত্র দিয়ে দিছিল, পরিস্থিতি এই জায়গায় গেছিল। এনামুল হক মনি ভাই পর্যন্ত পদত্যাগ করছিলেন, পরিস্থিতি এই জায়গায় গেছিল হৃদয়ের এগেনস্টে একটা সিদ্ধান্ত দেওয়ায়, হৃদয়ের একটু বকা দেওয়ায়। তাহলে এই লেভেলের হাই প্রোফাইল মনিভাই সৈকত ভাইয়ের মতো হাই প্রোফাইল আম্পায়াররা হজম করতে পারে না হৃদয়ের মতো ছেলেরে। সেখানে আমি যাদের কথা বলতেছি তাদেরকে আমাদের জুনিয়র আম্পায়াররা বা একটু লো প্রোফাইল আম্পায়াররা কীভাবে হজম করবেন? তাদের পেছনে কী সব ভয়াবহ শক্তি দল লোক, ওদেরকে একটা ম্যাচে সঠিক আউট দিলে আসে একদম কান পাট্টিতে মারে দেবে, এরকম পরিস্থিতি। হয়তো এই মুহূর্তে এরকম পরিস্থিতি নাই, কিন্তু এরকম পরিস্থিতির ভেতর দিয়ে আমরা চলছি। ফলে ওই স্বাধীনতা নিয়ে ওরা যখন ব্যাট করতে গেছে, ওরা একদম টেকনিক ছুড়ে ফেলছে। এখন তার মানে কথাটা আমি যেটা বুঝলাম, আমি নিশ্চিত আমাদের এখানে এগুলো নিয়ে ডাটা ভিত্তিক গবেষণার আরও প্রচুর সুযোগ আছে, যে টোটাল আমাদের ন্যাশনাল লেভেলে এই মুহূর্তে একদম এজ লেভেল টেবিল মিলে কতজন ব্যাটসম্যান, তার ভিতরে কতজন লেগ সাইড হ্যাভি, কে টেকনিক্যাল কারণে হ্যাভি লেগ সাইডে, কে
পারতেও করে না, করতে চায় না, মানসিক ব্যারিয়ার তৈরি হয়েছে। এগুলো নিয়ে আমার ধারণা রীতিমতো একটা স্টাডি করা যায়, স্টাডি করে অনেক বড় এটা নিয়ে চাইলে কেউ একটা ছোটোখাটো পিএইচডিও করে ফেলতে পারে। অ্যাটলিস্ট একটা ছোট রিসার্চ পেপার তো হয়ই, কিন্তু মানে আমার তো সেই যোগ্যতা নেই। আমি আহ্বান জানাবো যে যারা এগুলো নিয়ে আগ্রহী তারা কাজ করতে পারেন। এখানে কাজ করার মতো প্রচুর ডাটা আপনি পেয়ে যাবেন, এবং এটা নিয়ে কাজ করলে আপনি দেখবেন যে এই বেসিক কথাগুলো মিলে গেছে। তখন আপনার রাহুল দ্রাবিড়ের কথাটা সত্যি মনে হবে যে আপনি যদি পাওয়ার হিটার হতে চান, পাওয়ার হিটার হওয়ার জন্য কোনো নির্দিষ্ট এলাকারে চুজ করেন না। যদি সেটা করতে চান তাহলে বুঝবেন যে আপনি কখনোই প্রপার হিটার হতে পারবেন না। আপনাকে সব এলাকা থেকে শর্ট করা শিখতে হবে। সেটা হতে পারলেই কেবলমাত্র পাওয়ার হিটার হওয়া সম্ভব। নতুবা হাতুড়ি দিয়ে প্র্যাকটিস করেন না, আর ওই যে কী সব যন্ত্রপাতি, ওগুলো কিচ্ছুতে কাজ হবে না। আগে টেকনিকটা ঠিক করতে হবে, ফুটওয়ার্কটা ঠিক করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।